হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে অর্থাৎ বিকম ফোর্থ সেমিস্টারের কথা বলছি। ঠিক আছে, যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2টা আছে, আমাদের সমস্ত চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র একটা চ্যাপ্টারই বেঁচে আছে, সেটা হচ্ছে এবিসি কস্টিং অর্থাৎ অ্যাক্টিভিটি বেস কস্টিং। এই চ্যাপ্টারটা করলে আমাদের বিকম ফোর্থ সেমিস্টারের শেষ, মানে কস্টিংটা শেষ। ট্যাক্স তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কস্টিংটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এমন কিছু আলোচনা করবো না, এবিসি কস্টিংয়ের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো দেখো কি বলতে চাইছি। এবিসি কস্টিং এর আগে বেসিক ফান্ডাটা জেনে নিই, তারপর আমরা অবশ্যই পড়বো এই চ্যাপ্টার থেকে ডিফাইন পড়বো এবিসি কস্টিং এর অ্যাডভান্টেজ পড়বো, কস্ট ড্রাইভার কি, কস্ট পুল কি, এগুলো আমরা পড়বো। এবং পাশাপাশি ট্র্যাডিশনাল কস্টিং এর সঙ্গে এবিসি কস্টিং এর যে ডিফারেন্স আছে সমস্ত এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো তার আগে এবিসি কস্টিং তো অবশ্যই পড়বো, তার আগে আমরা এই চ্যাপ্টারের বেসিক ফান্ডাটা আগে জেনে নিই। এবিসি কস্টিং কি বলতে চাইছেটা কি। তোমরা সবাই সেকেন্ড সেমিস্টারে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1-এ একটা চ্যাপ্টার করেছিলে। কোন চ্যাপ্টারটার কথা বলছি আশা করি বুঝতে পারছো। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওভারহেড কস্টিং। ঠিক আছে, তো ওভারহেড কস্টিং যারা করেছে এই চ্যাপ্টারটা বুঝতে অতটা অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো ওভারহেড চ্যাপ্টার, ঠিক আছে, ওভারহেড চ্যাপ্টার যখন আমরা করতাম তখন আমরা ওভারহেড রিকভারি রেট বের করা শিখেছি। ঠিক আছে, তো ওভারহেড রিকভারি রেট আমরা ক্যালকুলেট করতাম কিভাবে করতাম। ঠিক আছে, মেশিন আওয়ারের উপর বেস করে বা লেবার আওয়ার, এদের সাহায্যেই তো আমরা করতাম, তাই না? দেখো একটা এক্সাম্পল দেখো। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো তোমাদের সামনে তুলেছি, ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। ঠিক আছে, সাপোজ ধরো আমার কাছে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট এ আর একটা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট বি। তাহলে কি বললাম, আমি আগে ট্র্যাডিশনাল কস্টিংটা বোঝাচ্ছি। ট্র্যাডিশনাল কস্টিং জিনিসটা কি? আরে ট্র্যাডিশনাল কস্টিং কিছুই না, তোমরা যে ওভারহেড করেছো ওটাই ছিল ট্র্যাডিশনাল কস্টিং। ভালো করে বলে দিচ্ছি ট্র্যাডিশনাল কস্টিং জিনিসটা কি। আমরা যে বিকম সেকেন্ড সেমিস্টারে যে ওভারহেড চ্যাপ্টারটা শিখেছিলাম, মানে ওটাই তো ট্র্যাডিশনাল কস্টিং। ঠিক আছে, এখন প্রশ্ন উঠতে পারে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং কেন করছি? আরে ট্র্যাডিশনাল কস্টিং এ বেশ কিছু ড্রব্যাক ছিল, বেশ কিছু ভুলভ্রান্তি ছিল, ওই ভুলভ্রান্তিগুলো দূর করার জন্যই অ্যাক্টিভিটি বেস কস্টিং করছি। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো দেখো এই ট্র্যাডিশনাল কস্টিংটা একটু বুঝিয়ে দিই, তারপর এবিসিটা বোঝাচ্ছি। এ আর বি দুটো ডিপার্টমেন্ট ছিল আমাদের কাছে। ঠিক আছে, তো এবার এ ডিপার্টমেন্টের টোটাল খরচাপাতি হয়েছে কত, মানে ওভারহেড বাবদ খরচা হয়েছে 1,00,000 টাকা, আর বি ডিপার্টমেন্টের ওভারহেড বাবদ খরচ হয়েছে 25,000 টাকা। তাহলে আমি যদি বলি ওভারঅল জয়েন্টলি কত খরচ হয়েছে দুটো ডিপার্টমেন্টের? ঠিক আছে স্যার, 1,25,000 টাকা। 1,00,000 আর 25,000 টাকা যোগ করলে 1,25,000। ঠিক আছে, তো ধরো একটা ফ্যাক্টরিতে দুটো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট এ আর ডিপার্টমেন্ট বি। ডিপার্টমেন্ট এ তে ওভারহেড বাবদ খরচ হয়েছে 1,00,000 টাকা, ডিপার্টমেন্ট বি তে ওভারহেড বাবদ খরচ হয়েছে 25,000 টাকা। তাহলে এই ফ্যাক্টরিতে টোটাল কত খরচা হয়েছে স্যার? 1,25,000 টাকা। লেবার আওয়ার মানে জয়েন্টলি একবারে বলছি, মানে লেবার আওয়ার কাজ করছে কত? 10,000। লেবারের উপর বেস করেও হতে পারে, মেশিনের উপর বেস করেও হতে পারে। তো আমার ইনফরমেশন আছে লেবার আওয়ার চলছে 10,000 আওয়ার্স। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তখন কি করতাম, এই যে টোটাল যে ওভারহেড বেরিয়েছে 1,25,000, সেটাকে এই 10,000 আওয়ার্স দিয়ে ডিভাইড করে দিতাম। ঠিক আছে, এই যে টোটাল যে ওভারহেড বেরিয়েছে সেই টোটাল ওভারহেডকে এত আওয়ার লেবার আওয়ার দিয়ে ডিভাইড করে দিতাম। কত বেরিয়েছিল? 12.5 পার লেবার আওয়ার্স। ঠিক আছে, বোঝা গেল। এবার অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কি? একই এক্সাম্পল লিখেই তোমাদের সাথে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি। ডিপার্টমেন্ট এ তে ওভারহেড বাবদ খরচ হচ্ছে কত? 1,00,000 টাকা। ডিপার্টমেন্ট বি তে ওভারহেড বাবদ খরচ হচ্ছে কত? 25,000 টাকা। ঠিক আছে, তো দেখো ডিপার্টমেন্ট এটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ। স্যার লেবার ইন্টেন্সিভ মানে, লেবার ইন্টেন্সিভ বলতে বোঝানো হচ্ছে যে এই ডিপার্টমেন্টে লেবারের সংখ্যা বেশি কম্পারেটিভলি। ঠিক আছে, কম্পারেটিভলি ডিপার্টমেন্ট বি মেশিনের তুলনায়। আর ডিপার্টমেন্ট বি হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ এখানে ক্যাপিটালের উপর বেশি জোর দিব। ক্যাপিটাল মিনস মেশিন, অর্থাৎ ডিপার্টমেন্ট বি আমরা বেশিরভাগ বলতে পারি যে ডিপার্টমেন্ট বিতে বেসিক্যালি কিসের উপর জোর দিয়েছে? মেশিনের উপর জোর দিয়েছে। ডিপার্টমেন্ট এতে লেবারের উপর জোর দিয়েছে, আর ডিপার্টমেন্ট বিতে মেশিনের উপর জোর দিয়েছে। এতে লেবার, বিতে মেশিন। এবার ডিপার্টমেন্ট এতে লেবারের উপর জোর দিয়েছে, তাহলে দেখা যাক ডিপার্টমেন্ট এতে কত ঘন্টা লেবার, মানে লেবাররা কত ঘন্টা কাজ করছে? 8,000 ঘন্টা। আর ডিপার্টমেন্ট বিতে কত ঘন্টা মেশিন, বললাম মেশিনের উপর যদি, কত ঘন্টা মেশিন কাজ করছে? 10,000 ঘন্টা। আমরা ট্র্যাডিশনাল কস্টিং এ কি শিখেছিলাম? আমরা জয়েন্টলি মানে দুটো ডিপার্টমেন্টের ওভারহেডটা যোগ করে নিয়েছিলাম, দুটো ডিপার্টমেন্টের জয়েন্টলি ওভারহেড যোগ করে তো টোটাল লেবার আওয়ার দিয়ে ডিভাইড করেছি। এখানে কিন্তু সেরকম হয় না। অ্যাক্টিভিটি বেস কস্টিং এ কি হয়? ইন্ডিভিজুয়ালি করতে হয়। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়ালি করতে হয়। তো দেখো এখানে কি হচ্ছে, ডিপার্টমেন্ট এতে টোটাল খরচ কত? স্যার 1,00,000 টাকা।
আর লেবার আওয়ার কত 8,000, 1,00,000কে 8,000 ভাগ করে কত হলো 12.5 পার লেবার আওয়ার। আর ডিপার্টমেন্ট বিতে টোটাল খরচা 25,000, মেশিন আওয়ার 10,000 ভাগ করে 2.5, এটা পার মেশিন আওয়ার। তাহলে তোমরা কি দেখতে পারলে স্যার ট্র্যাডিশনাল কস্টিং তো আমরা ওভারঅল করতাম, মানে দুটো ডিপার্টমেন্ট টোটাল খরচাটা যোগ করে নিতাম আর টোটাল লেবার আওয়ারটি ভাগ করে বেরোতো, এটা অ্যাক্টিভিটি, এটা ছিল ট্র্যাডিশনাল কস্টিং। আর অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কি, এটা ওইভাবে না করে ওরা ইন্ডিভিজুয়ালি করে। যেমন ডিপার্টমেন্ট এ তে কিসের উপর জোর দেওয়া আছে, লেবারের উপর, তো লেবারের উপর বেস করে করলাম। আর ডিপার্টমেন্ট বি তে জোর দেওয়া আছে মেশিনের উপর, তো মেশিনের উপর বেস করে করলাম। এই যে লেবার আওয়ার, মেশিন আওয়ার, আরে এইগুলোকেই তো বলে কস্ট ড্রাইভার না। আর যে ডিপার্টমেন্ট এর খরচা, ডিপার্টমেন্ট বির খরচা, এটাকে বলা হয় কস্ট পুল। ঠিক আছে, তো কি বুঝতে পারলে এবিসি কস্টিংটা আমরা ওভারহেডের টাকা তো রিকভার করি। কার থেকে ওভার টাকা রিকভার করি? হ্যাঁ স্যার, ওভার টাকা তো আমরা কাস্টমার থেকে রিকভার করি, ঠিক আছে, বাট প্রতিটা ডিপার্টমেন্টের থেকে যে রিকভারটা করছি সেটা অন দ্য বেসিস অফ মেজর ফ্যাক্টর, ঠিক আছে। আর মেজর ফ্যাক্টরগুলি কি, তো এটাই বললাম, এটাই মেজর ফ্যাক্টর। তাহলে কি বললাম, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা যে ওভারঅল যে খরচাটা করি সেই টাকাটা আমরা কাস্টমার থেকে রিকভার করি, ঠিক আছে, কাস্টমার থেকে রিকভার করি। এবং প্রতিটা ডিপার্টমেন্টের রিকভার করার জন্য প্রতিটা ডিপার্টমেন্টে আমরা আলাদা আলাদাভাবে করি, ঠিক আছে। এবং এটা করি কি করে, কিসের উপর বেস করে, অন দ্য বেসিস অফ মেজর ফ্যাক্টর। আর মেজর ফ্যাক্টরগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে। অ্যাক্টিভিটি বেস কস্টিং এ আমরা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাবে, ঠিক আছে, আলাদাভাবে করে থাকি, ঠিক আছে, আলাদাভাবে ক্যালকুলেট করি, যাকে আমরা কস্ট ড্রাইভার বলে থাকি, ঠিক আছে। এটা বললাম না কস্ট ড্রাইভার, লেবার আওয়ার, মেশিন আওয়ার, এটা কস্ট ড্রাইভার হয়ে গেল, ঠিক আছে, এটা কস্ট ড্রাইভার বলে থাকি, ঠিক আছে। এবং এর উপর বেস করেই আমরা রিকভারটা করি। এখন প্রশ্ন ওঠে, স্যার তাহলে বলুন না স্যার, কস্ট ড্রাইভার বললেন, কস্ট ড্রাইভার, তা কস্ট ড্রাইভার জিনিসটা কি? আরে কস্ট ড্রাইভার মানে কিছুই না, প্রতিটা ডিপার্টমেন্টের যে একটা ইউনিক ফ্যাক্টর আছে না, প্রতিটা ডিপার্টমেন্ট, যেমন ডিপার্টমেন্ট এর ইউনিক ফ্যাক্টর কোনটা, লেবার আওয়ার মানে লেবার ইন্টেন্সিভ, ডিপার্টমেন্ট বির তোমার ইউনিক ফ্যাক্টর কোনটা, ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে মেশিন আওয়ার, ঠিক আছে। তো এটাই বলছে কস্ট ড্রাইভার মানে প্রতিটা ডিপার্টমেন্ট যে একটা ইউনিক ফ্যাক্টর আছে না, ওর বেসিসেই আমরা রিকভারটা করি, ওর বেসিসেই আমরা রিকভার করি। তারপর দেখো একটা ডায়াগ্রাম, মানে ঠিক আছে, একটা জিনিস তুলে ধরেছি, কস্ট অ্যাসার্টেনমেন্ট। আরে এটা কবে শিখেছি তোমাদের? ক্লাস 11-এ যখন কস্ট আরম্ভ করেছিলাম তখন কস্টিং এ প্রথম চ্যাপ্টারেই কস্ট অ্যাসার্টেনমেন্ট নিয়ে বুঝিয়েছি, ঠিক আছে, কস্ট অ্যাসার্টেন করা। আরে আমি ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, তো কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তার মধ্যে যেমন কিছু ডাইরেক্ট কস্ট থাকে, তার পাশাপাশি তো ইনডাইরেক্ট কস্টও থাকে। দেখো লিখেছি ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করবো, ধরো একটা মার্কার পেন তৈরি করছি, তার মধ্যে যেমন ডাইরেক্ট কস্ট দূরে থাকে তেমনি ইনডাইরেক্ট কস্টও থাকে। হ্যাঁ স্যার, ডাইরেক্ট কস্টের পাশাপাশি ইনডাইরেক্ট কস্টও থাকে। আচ্ছা ডাইরেক্ট কস্ট কোনগুলো বলতে পারবে? আমি কস্ট শিট করার সময় বলেছিলাম, ঠিক আছে, ডাইরেক্ট কস্ট কি বললাম আমরা, 3টে ডাইরেক্ট কে নিলেই আমরা ডাইরেক্ট কস্ট বলি। স্যার 3টে ডাইরেক্ট কি কি? ম্যাটেরিয়াল ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর এক্সপেন্স ডাইরেক্ট। 3টে ডাইরেক্টকে যোগ করলেই হয় তোমার ডাইরেক্ট কস্ট। সো ডাইরেক্ট কস্টটাই হচ্ছে প্রোডাক্টের কস্ট। কোনো একটা প্রোডাক্ট, ধরো মার্কার পেন তৈরি হবে, মানে মার্কার পেনের কস্ট তৈরি করতে কতটা খরচা হয়েছে, তার মধ্যে কিছু ডাইরেক্ট কস্ট থাকবে, কিছু ইনডাইরেক্ট কস্ট থাকবে। ডাইরেক্ট কস্ট তো প্রোডাক্ট কস্টের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু মার্কার পেন তৈরি করতে, ধরো মার্কার পেন একটা কারখানায় তৈরি করা হয়েছে, তাই তো, কারখানায় তৈরি করা, তাহলে কারখানার ভাড়া আছে, তো কারখানার ভাড়া ধরো আমার 10,000 টাকা, তো 10,000 টাকা তুমি কি করে মার্কার পেনের মধ্যে ঢোকাবে? ধরো কারখানায় ধরো ইলেকট্রিক বিল এসে ধরো 15,000 টাকা, ওই 15,000 টাকা কি করে তুমি মার্কার পেনের মধ্যে ঢোকাবে? তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, এইগুলো তো ইনডাইরেক্ট কস্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট কস্ট হচ্ছে এমন কস্ট যেইগুলো আমরা ডাইরেক্ট কস্ট কত সুন্দরভাবে বলে দিলাম, এগুলো অ্যাপোর্শন করা যায় না, ঠিক আছে, অ্যাপোর্শন করা যায়। ইনডাইরেক্ট কস্ট কত টাকা, কোথায় কত টাকা দেবো, বুঝতে পারলি তো, এটাকে অ্যালোকেট করতে হয়। এই অ্যালোকেট করার জন্য আমাদের কাছে দুটো প্রসেস আছে, ঠিক আছে, একটা ট্র্যাডিশনাল কস্টিং আর একটা অ্যাক্টিভিটি বেস কস্টিং। মনে করার চেষ্টা করো, আমি তোমাদের বুঝিয়েছিলাম, ধরো তুমি একটা রেস্টুরেন্টে ধরো বিরিয়ানি খেতে গেছো, ঠিক আছে, বিরিয়ানি খেতে গেছো, সেই বিরিয়ানির দাম ধরো 300 টাকা ফিক্স করেছে। এই 300 টাকার মধ্যে না ওরা কিসের, তুমি যে চেয়ার টেবিলে বসে খাচ্ছ তার রেট আছে ওর মধ্যে, ওখানে যে ওয়েটার তোমাকে সার্ভ করে তার রেট আছে, ঠিক আছে, তো ওখানে যে ওই রেস্টুরেন্টে যে তোমার অ্যাকাউন্টেন্ট আছে, ঠিক আছে, বুঝতে পারছো, যে বিলিং করছে তার মানে তার যে স্যালারিটা সেটা ওর মধ্যে ঢুকে আছে। তুমি যে এসিতে বসে খাচ্ছ, এসির হাওয়া খাচ্ছ, লাইট ফ্যান জ্বলছে, গান চলছে, সমস্ত রেট কিন্তু তোমার বিরিয়ানির মধ্যে ঢুকে আছে। এবার তুমি কত কি করে বের করবে? এর জন্যই তো আমরা ওভারহেড চ্যাপ্টারটা শিখেছিলাম। বুঝতে পারছো কি বললাম? তার মানে কস্টটা যে অ্যালোকেশন করার জন্য আমার কাছে দুটো জিনিস বেরিয়ে আসে।
এক তো ট্র্যাডিশনাল কস্টিং, ঠিক আছে, একটা কি ট্র্যাডিশনাল কস্টিং যেটা আমরা অলরেডি শিখে এসেছি বিকম সেকেন্ড সেমিস্টারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1 ওভারহেড চ্যাপ্টার, ঠিক আছে। আর এই আর একটা কি হয়, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। অ্যাকচুয়ালি যদি ভালো করে বলি, ট্র্যাডিশনাল কস্টিং এর যে ড্রব্যাকস ছিল সেই ড্রব্যাকস গুলো দূর করার জন্য অ্যাক্টিভিটি বেসড কস্টিং চালু করা হয়েছে, ঠিক আছে। তো ট্র্যাডিশনাল কস্টিংটা কি, বেসড অন ট্র্যাডিশনাল কস্টিং ওভার কি করতাম, মেশিন আওয়ার বা লেবার আওয়ার আর ভলিউম এদের উপর বেস করেই আমরা করতাম। কিন্তু তোমার অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কি, এটা কিসের উপর বেস করি কস্ট ড্রাইভার। তাহলে বারবার বলছি, ট্র্যাডিশনাল কস্টিং এর বেশ কিছু ড্রব্যাকস আছে, বেশ কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলি দূর করার জন্য অ্যাক্টিভিটি বেস কস্টিং করা হয়েছে। এবার কস্ট ড্রাইভার, কিছুক্ষণ আগেই বললাম কস্ট ড্রাইভার মানে প্রতিটা ডিপার্টমেন্টের যে একটা ইউনিক ফ্যাক্টর আছে না, প্রতিটা ডিপার্টমেন্টের একটা করে ইউনিক ফ্যাক্টর আছে, ওর বেসিসেই আমরা রিকভারি করে থাকি, ঠিক আছে। তো দেখো কস্ট ড্রাইভার কি বলছে, রিকভারি অফ ওভারহেড অফ এভরি ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ ইউনিক ফ্যাক্টর। কি বললাম, রিকভারি অফ ওভারহেডস অফ এভরি ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ ইউনিক ফ্যাক্টর। তো অনেকটাই বোঝালাম, এটা বেসিক ফান্ডা বোঝালাম। এবার আমরা আলোচনা করব হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস কস্টিং, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কারণ আমাদের পরীক্ষায় তো বারবার বলছি থিওরি আসে, তো থিওরি তো আমাকে পড়ে যেতে হবে। তো দেখো নোটটা দেখতে পাচ্ছ, তোমরা সবাই টুকে নেবে, এই নোটটা পরীক্ষায় আসলে, অ্যাক্টিভিটি বেস কস্টিং আসলে এরকম নোট লিখলেই হবে। কি বলছে দেখো, ইন অর্ডার টু ওভারকাম ডিফেক্টস অফ ট্র্যাডিশনাল কস্ট অ্যাকাউন্টিং এবিসি কস্ট অ্যানালাইসিস ওয়াজ ডেভেলপড। দেখো আমি যখনই স্টার্ট করলাম বেসিক জিনিসটা বললাম, তো সেখানে একটা কথা বললাম, আমরা যে আগে কস্টিংটা করতাম সেটা ট্র্যাডিশনাল কস্টিং করতাম, ঠিক আছে, ট্র্যাডিশনাল কস্ট অ্যাকাউন্ট ফলো করতাম। ওখানে ওই ট্র্যাডিশনাল কস্টিং এর বেশ কিছু ড্রব্যাকস ছিল, বেশ কিছু অসুবিধা ছিল, বেশ কিছু ডিফেক্টস ছিল। ওই ডিফেক্টস গুলো দূর করার জন্যই এবিসি কস্টিংটা ডেভেলপ করা হয়েছে। তোমরা সবাই জানো, আমরা যে সমস্ত জিনিসই করি, কোনো না কোনো কিছু তো একটা মেথড অ্যাপ্লাই করে করি। তো সেই মেথডে যদি কোনো কিছু ভুল বেরোয়, ত্রুটি বেরোয়, বলতে পারো ডিফেক্ট বেরোয়, ডিফিকাল্টিস বেরোয়, ঠিক আছে, ড্রব্যাকস বেরোয়, তাহলে তো কোনো নতুন মেথড ডেভেলপ করা হয়। এখানেও সেম কথা বলা হয়েছে, আমরা যে এতদিন যে কস্টিংটা করতাম ট্র্যাডিশনাল কস্টিং, ঠিক আছে, ট্র্যাডিশনাল কস্টিং, সেই ট্র্যাডিশনাল কস্টিং এর বেশ কিছু ভুল ছিল, সেই ভুলগুলো দূর করার জন্যই নতুন একটা মেথড, কস্টিং এর নতুন একটা মেথড ডেভেলপ করা হয়েছে, সেটাই হচ্ছে এবিসি কস্টিং, যাকে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং বলি। দেখো এই কথাই লিখেছি, ইন অর্ডার টু ওভারকাম ডিফেক্টস অফ ট্র্যাডিশনাল কস্ট অ্যাকাউন্টিং এবিসি কস্ট অ্যানালাইসিস ওয়াজ ডেভেলপড। তারপর বলছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ মেথড টু ট্র্যাডিশনাল কস্ট অ্যাকাউন্টিং মেথড। এটাই বলছে ট্র্যাডিশনাল কস্ট অ্যাকাউন্টিং মেথডেরই অল্টারনেটিভ মেথড হচ্ছে এবিসি কস্টিং, অর্থাৎ অ্যাক্টিভিটি বেস কস্টিং। দেখো তারপর কি লেখা আছে, এবিসি অ্যাসাইন কস্ট টু অ্যাক্টিভিটিস ইউজিং মাল্টিপল কস্ট ড্রাইভার। এবিসি যে কস্টিং না, মানে যে মতো বললাম যে অ্যাক্টিভিটি বেস কস্টিং যে ডেভেলপ করা হয়েছে না, সেখানে প্রচুর অ্যাক্টিভিটি ইউজ করা হয়, অর্থাৎ মাল্টিপল কস্ট ড্রাইভার। কিছুক্ষণ আগেই আমরা বোঝালাম কস্ট ড্রাইভার জিনিসটা কি, মানে প্রতিটা ডিপার্টমেন্টের না কিছু কিছু ইউনিক ফ্যাক্টর আছে, ওর বেসিসেই তো আমরা রিকভারি রেটটা বের করি, এটাই তো কস্ট ড্রাইভার, তাই না। এখানে দেখো পরের প্যারায় কি লিখেছে, ইট ইজ আ টেকনিক হুইচ ইনভলভ, ঠিক আছে, ইট ইজ আ টেকনিক হুইচ ইনভলভ আইডেন্টিফিকেশন অফ কস্ট। তো ইট ইজ আ মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে, হুইচ ইনভলভ, কি ইনভলভ আছে, আইডেন্টিফিকেশন অফ কস্ট, কস্টের আইডেন্টিফিকেশন, ঠিক আছে, উইথ ইচ কস্ট। এখানে ইচ বলতে আমরা কিছুক্ষণ আগে বললাম লেবার আওয়ার, মেশিন আওয়ার, কস্ট ড্রাইভিং অ্যাক্টিভিটি। তাহলে বোঝা গেল এবিসি কস্টিং হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে। এবিসি কস্টিংটা কি, এবিসি কস্টিং হচ্ছে একটা টেকনিক যে কি করে কস্টটা আইডেন্টিফাই করে। ইচ কস্ট মানে কি বলতে, ইচ মানে এখানে লেবার আওয়ার, মেশিন আওয়ার, ঠিক আছে। তো সমস্ত কিছুর কস্ট ড্রাইভিং করে। তো আশা করি লাইনটার মানে বোঝা গেল, এবিসি কস্টিং হচ্ছে একটা টেকনিক যে কি করে কস্টটা আইডেন্টিফাই করে, উইথ ইচ মানে লেবার আওয়ার, মেশিন আওয়ার, যেটা বারবার করে বলছি, ঠিক আছে। তারপর কস্ট ড্রাইভিং অ্যাক্টিভিটি, ঠিক আছে, সবকিছু আলাদা আলাদা করে দেখে। তারপর কি বলছে, দ্য কস্ট আর দেন অ্যাপোর্শনড, ঠিক আছে, দ্য কস্ট আর দেন, তারপর যে কস্টটা আসছে, কস্টটা বেরিয়ে আসছে, সেই কস্টটা অ্যাপোর্শন করে কোথায়, অ্যামং দ্য ভেরিয়াস প্রোডাক্ট, যত রকমের প্রোডাক্ট সবার মধ্যে অ্যাপোর্শন করে দেয়, অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি পারফর্মড, ঠিক আছে। পার্টিকুলার যে একটা ডিপার্টমেন্ট আছে, সে তারা যারা যা যা অ্যাক্টিভিটি পারফর্ম করে তার উপর বেস করে এটা করে, এটাই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি বেস কস্টিং,
ঠিক আছে, এরপর আমরা কি পড়বো, এর বেশ কিছু অ্যাডভান্টেজ আমরা দেখে নেবো। অ্যাডভান্টেজ আসতে পারে, আচ্ছা 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 এক মিনিট, অ্যাডভান্টেজটা পড়বো তার আগে অ্যাক্টিভিটি বেস কস্টিং যে পড়লাম না, আরো একটু নোট লিখে দিলে বেটার হয়, সেটা পড়ছি। তারপরে কি বলছে, এগুলো বলবে এবিসি ইজ আ নিউ টেকনিক অফ অ্যাবজর্পশন অফ ওভারহেড। ঠিক আছে, ওভারহেড অ্যাবজর্ব করার জন্য নতুন টেকনিক। কেননা আগে কি টেকনিক ছিল, আমরা তো সেকেন্ড সেমিস্টারে ওভারহেড অ্যাবজর্পশন পড়েছিলাম, ওখানে কি টেকনিক অ্যাপ্লাই করতাম, ওখানে ট্র্যাডিশনাল মেথড অ্যাপ্লাই করতাম। তো বলছে ওভারহেড অ্যাবজর্পশন করার জন্য, ঠিক আছে, ওভারহেডটা অ্যাবজর্পশন করার জন্য নতুন টেকনিক এখন তোমার ডেভেলপ করা হয়েছে, সেটাই হচ্ছে এবিসি কস্টিং। আর ওভারহেড মানে তো আমরা জানি ইনডাইরেক্ট কস্ট, ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত খরচাপাতি হয়। এবিসি অ্যাটেম টু অ্যাবজর্ব ওভারহেড অন আ মোর রিয়ালিস্টিক বেসিস, মানে এবিসিটা মানে ওভারহেড অ্যাবজর্ব করার জন্য এবিসি অ্যাটেমটা হচ্ছে অনেকটা মোর রিয়ালিস্টিক। ঠিক আছে, মোর রিয়ালিস্টিক, ঠিক আছে, ঠিকঠাক রেজাল্ট পাবে, তুমি অ্যাকুরেট রেজাল্ট পাবে এবিসি কস্টিং যদি অ্যাপ্লাই করো। ইট ওয়াজ ডেভেলপড বাই প্রফেসর রবিন কুপার অ্যান্ড রবার্ট এস ক্যাপলেইন অফ হার্ভার্ড বিজনেস স্কুল। ঠিক আছে, তো বোঝা গেল। তারপর কি বলেছে, এবিসি ফোকাসেস অন মেজর অ্যাক্টিভিটিস। তাহলে এবিসি কস্টিং কোথায় ফোকাস করেছে, মেজর অ্যাক্টিভিটিসের উপর ফোকাস করেছে। নিডেড টু প্রডিউস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আমরা সবাই জানি কোনো প্রোডাক্ট প্রডিউস করব বা কোনো সার্ভিসটা হবে, তো তার তো একটা কিছু কস্ট হবে, তাই না? তো কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস প্রডিউস করার জন্য অনেক অ্যাক্টিভিটিস তো লাগে, তার মধ্যে মেজর অ্যাক্টিভিটিস, ঠিক আছে, মেজর অ্যাক্টিভিটিসের ওপরই তোমার এবিসি কস্টিং ফোকাস করেছিল। সাচ মেজর অ্যাক্টিভিটিস আর কনসিডার্ড অ্যাজ কস্ট পুল অর কস্ট সেন্টার। ঠিক আছে, সেই সমস্ত মেজর মানে কিছু মেজর অ্যাক্টিভিটিসকে আমরা কস্ট পুল বা কস্ট সেন্টার বলি। কস্ট পুল জিনিসটা কি, কাস্টমারের থেকে তো টাকাটা তুলতে হবে, ঠিক আছে, একটা ডিপার্টমেন্টে তো খরচা হবে, সেই খরচাটা কাস্টমার থেকে তুলতে হবে, তো ঠিক আছে, তো এটাই তো তোমার কস্ট পুল। লাস্ট প্যারাটা কি বলেছে, দাস এবিসি ইজ আ প্রসেস দ্যাট মেজার ওভারহেড ফর ইচ মেজর অ্যাক্টিভিটিস। মানে মেজর অ্যাক্টিভিটিসটা কি, ঠিক আছে, এবিসি তো একটা প্রসেস, এবিসি কস্টিংটা একটা প্রসেস, ঠিক আছে। এবার প্রতিটা ডিপার্টমেন্ট তো বেশ কিছু খরচা হবে, ঠিক আছে, বেশ কিছু খরচা হবে, এটাকেই তো মানে এটাই তো মেজর অ্যাক্টিভিটিস, আর এটাই হচ্ছে আমরা কস্টফুল বলে থাকি। অ্যান্ড অ্যাবজর্ব দিস ওভারহেড টু ভেরিয়াস প্রোডাক্ট বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কস্ট ড্রাইভার। দেখো প্রতিটা ডিপার্টমেন্টে বুঝে খরচা হচ্ছে, এটাই তো তোমার কস্টফুল, ঠিক আছে। তো এবার এইগুলো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট হেড দিয়ে তো তোমার ভাগ করে দিতে হবে, তাই না? এটা হচ্ছে তোমার কস্ট ড্রাইভার, তাই না? কস্ট ড্রাইভার তোমরা কি বলেছিলাম, প্রতিটা ডিপার্টমেন্টের একটা ইউনিক ফ্যাক্টর আছে, ওর বেসিসেই আমরা রিকভারি করে থাকি, ঠিক আছে। বারবার একই কথা বলছি, তার মানে কি বলছে, এবিসি হচ্ছে একটা প্রসেস দ্যাট মেজার ওভারহেড ফর ইচ মেজর অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আর এই মেজর অ্যাক্টিভিটিসটাই হচ্ছে তোমার কস্ট পুল। আর অ্যাবজর্ব দোজ ওভারহেড, এই ওভারহেড টাকাগুলো তোমার অ্যাবজর্ব করতে হবে, তো ভেরিয়াস প্রোডাক্টের মধ্যে অ্যাবজর্ব করতে হবে, অ্যাবজর্ব করে ওদেরকে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে, এটাই হচ্ছে কস্ট ড্রাইভার। তো ঠিক আছে, এদের সম্পর্কে এই যে এবিসি কস্টিং সম্পর্কে বেশ কিছু ডেফিনেশন আছে, এরা বলেছে, সেই ডেফিনেশন তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা একটু টুকে নেবে। তো দেখো এখানে দ্য চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট CIMA লন্ডন কি বলেছে, cost attribution to cost units on the basis of benefits received from indirect activities, that is ordering, setting up, assuming, quality, etc. আর কি রবিন কুপার, ঠিক আছে, রবিন কুপার আর রবার্ট কাপলান কি বলেছে, এবিসি সিস্টেম ক্যালকুলেট দ্য কস্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাসাইন কস্ট টু কস্ট অবজেক্ট such as product and service on the basis of activities undertaken to produce each product or services। তো এই দুজনের নামটা বলে দেবে, তাহলে কিন্তু আমাদের এবিসি কস্টিং এর ডেফিনেশনটা দিলে হয়ে গেল। এরপরে একবার কোশ্চেন এসেছিল ইয়ারে, সেটা কি দিয়েছিল, স্টেপস। দেখো শুধু এইটুকু এই দেখো একটু টুকে নাও দেখে ফলোয়িং আর দ্য স্টেপস ইন ইমপ্লিমেন্টিং এবিসি কস্টিং। কি স্টেপ, তাহলে 4টে পয়েন্ট দিয়েছে। আইডেন্টিফিকেশন অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, determination of the cost relating various activities, number 3 determination of cost driver for each activity, আর বলেছে computation of product cost। ঠিক আছে, একটা লিখলেই হয়ে যাবে। দেখো এবার আমরা কি পড়বো, অ্যাডভান্টেজেস অফ এবিসি কস্টিং। সেই অ্যাডভান্টেজ বলুক, ইউজেস বলুক বা মেরিটস বলুক, একই আনসার আসবে। প্রথম পয়েন্ট কি দেখতে পাচ্ছ, ইট হেল্পস আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার অফ ওভারহেড কস্ট। যদি আমরা এবিসি কস্টিং ইউজ করি, ঠিক আছে, তাহলে কি হতে পারে,
তাহলে প্রতিটা কস্টের বিহেভিয়ার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যাবে। সেই বিহেভিয়ার মানে স্যার বিহেভিয়ার মানে আরে কস্ট বিহেভিয়ার তোমরা পড়েছিলাম, ফিক্সড কস্ট নাকি ভেরিয়েবল কস্ট নাকি সেমি ভেরিয়েবল কস্ট। তো আশা করি তোমরা বুঝতে পারলে কস্ট বিহেভিয়ার মানে কি, কোনটা কি ধরনের খরচ। তাহলে আবার বলে দিচ্ছি, এবিসি কস্টিং যদি আমরা ইউজ করি তাহলে আমরা কস্টের বিহেভিয়ার সম্পর্কে মানে ওভারহেড বাবদ যে খরচগুলো হবে সেইটা যে ওভারঅল যে খরচাটা হচ্ছে সেটা সেই খরচের বিহেভিয়ার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যাবে। বিহেভিয়ার মানে কস্টের বিহেভিয়ার মানে সেটা ফিক্সড কস্ট নাকি ভেরিয়েবল কস্ট নাকি সেমি ভেরিয়েবল কস্ট। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, ইট লিঙ্কস প্রফিটেবিলিটি অ্যানালাইসিস অ্যান্ড অপারেশনাল ডিসিশন। এবিসি কস্টিং যদি আমরা ইউজ করি তাহলে আমরা দুটো জিনিস সম্পর্কে জানতে পারবো, একটা প্রফিটেবিলিটি অ্যানালাইসিস আর অপারেশনাল ডিসিশন। ঠিক আছে, তো বিজনেসে যেখান থেকে বেশি প্রফিট হবে সেরকম অপারেশন সিস্টেম বা অপারেশন ডিসিশনকে আমরা ইউজ করব। 3 নম্বর কি বলছে, ইট ইমপ্রুভস দ্য কম্পিটিটিভ পজিশন অফ আ বিজনেস। আমরা তো সবাই তো জানো আমরা বিজনেসটা কতটা কম্পিটিটিভ। তো আমরা এবিসি কস্টিং যদি আমরা অ্যাপ্লাই করি তা আমরা কস্ট বিহেভিয়ার সময় জানতে পারবো, আমরা বুঝতে পারবো যে কোথায় মানে খরচাটা বেশি হচ্ছে, তাহলে আমরা সে বুঝে খরচাটা কমানোর চেষ্টা করব। নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে, ইট হেল্পস টু আইডেন্টিফাই ইনএফিশিয়েন্ট প্রোডাক্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। এবিসি কস্টিং যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বুঝতে পারবো, ধরো আমাদের ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, দেখতে হবে ওই প্রোডাক্টটা আমার ফ্যাক্টরিতে দরকারই নেই অথচ তৈরি হচ্ছে, সেটা জানতে পারবো। কোন ডিপার্টমেন্ট, ঠিক আছে, তো কোন ডিপার্টমেন্ট আমাকে বেশি প্রফিট দিতে পারছে না, বা এমন কোন অ্যাক্টিভিটিস, বিজনেসে অনেক অ্যাক্টিভিটিস ইউজ করা হয় যে এই অ্যাক্টিভিটিস ইউজ করার ফলে আমার বিজনেসে কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে, তো অর্থাৎ খুব একটা ভালো প্রফিট হচ্ছে না, তাহলে সেইগুলো আমরা এবিসি কস্টিং এর মাধ্যমে জানতে পারবো। তাহলে বুঝতে পারলে, আরও একবার বলে দিচ্ছি এটা। তো বলছে যে ইট হেল্পস টু আইডেন্টিফাই ইনএফিশিয়েন্ট প্রোডাক্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এবিসি কস্টিং অ্যাপ্লাই করার ফলে আমরা কি জানতে পারি, মানে ফ্যাক্টরির মধ্যে অনেক প্রোডাক্ট তৈরি হয়, দেখা গেল যে প্রোডাক্ট তো তৈরি হচ্ছে বাট আমার দরকার নেই, আমার এই প্রোডাক্টটা আমাদের কোম্পানির জন্য খুব একটা সুইটেবল নেই, দরকার নেই, বা এমন কোন ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্ট খুব বেশি প্রফিট দিচ্ছে না, এমন কোন অ্যাক্টিভিটিস আছে যেই সমস্ত অ্যাক্টিভিটিস থেকে খুব একটা বেশি প্রফিট হচ্ছে না, এইগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর দেখো কি বলেছে 5 নম্বর, ইট হেল্পস টু আইডেন্টিফাই আননেসেসারি কস্ট। তো কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে তো তোমরা বুঝতেই পারছো যে খরচাপাতি তো হবেই, ঠিক আছে, মানে যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে ধরো আননেসেসারি কোনো খরচ করার দরকার না, আননেসেসারি খরচ করা হচ্ছে, সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবিসি কস্টিং এর সাহায্যে। দেখো না, ধরো সাপোজ ধরো এইগুলো যে 4 নম্বরটা কি বলেছে এখানে, ইনএফিশিয়েন্ট প্রোডাক্ট, তো প্রোডাক্টও তৈরি করা হলো, তাহলে তো বুঝতে পারলাম যে না কি কি খরচা হচ্ছে। মানে আমার বক্তব্য হচ্ছে এটাই, এবিসি কস্টিং যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যদি কোনো অপ্রয়োজনীয় খরচাপাতি হয়, মানে আননেসারি এই খরচা করার দরকার নেই অত হয়ে থাকে, সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। তারপর বলেছে ইট প্রোভাইডস ইনফরমেশন ফর মেজারমেন্ট অফ পারফরমেন্স। ঠিক আছে, তার মানে দেখো, মানে আমরা কি বলছি কোন ডিপার্টমেন্ট ভালো পারফর্ম করছে, কোন ডিপার্টমেন্ট খারাপ পারফর্ম করছে, তো প্রোডাক্ট তৈরি করতে হলে অনেক খরচাপাতি হয়, কোন খরচা আমার বিজনেসের জন্য প্রফিটেবল, কোন খরচা বিজনেস প্রফিটেবল না, এইগুলো আমরা এবিসি কস্টিংয়ের সাহায্যে সব মেজার করতে পারি। নেক্সট বলেছে 7 নম্বর, ইট আইডেন্টিফাই প্রোডাক্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। এবিসি কস্টিং যদি আমরা হেল্প করি, মানে এবিসি কস্টিং যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি বুঝতে পারবো, প্রোডাক্ট কোন প্রোডাক্ট আমার কোম্পানির জন্য ভালো, কোন ডিপার্টমেন্টটা ভালো, কোন অ্যাক্টিভিটিস ভালো, সেটা এবিসি কস্টিং ইউজ করলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। নেক্সট বলেছে কি, এই দেখো 8 নম্বরটা, ইট হেল্পস টু কন্ট্রোল কস্ট ফর ইচ প্রোডাক্ট ফর ইচ ডিপার্টমেন্ট। দেখো এবিসি কস্টিং যদি ইউজ করো এটাও একটা তুমি সুবিধা পেয়ে যাবে, কি হবে, কোন মানে বলছে কি কন্ট্রোল কস্ট, তুমি কস্টটাকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, যদি দেখো তোমার কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে কস্টটা প্রচুর হয়ে যাচ্ছে, তাহলে যাতে খরচা না হয় তুমি সেই কস্টটাকে কন্ট্রোল করতে, যদি এবিসি কস্টিং ইউজ না করতে পারবে না। ঠিক আছে, অ্যান্ড ইচ ডিপার্টমেন্ট, দেখা গেলো কোনো ডিপার্টমেন্টে প্রচুর খরচ হয়েছে, সেই ডিপার্টমেন্টের কস্টটাও তুমি কন্ট্রোল করতে পারবে। তারপর 9 নম্বর বলেছে ইট হেল্পস দ্য ম্যানেজমেন্ট
তার মানে এবিসি কস্টিং ম্যানেজমেন্টকে হেল্প করে। কি বিষয়ে হেল্প করে? ইন ফিক্সিং প্রাইস অফ প্রোডাক্ট। কোনো প্রোডাক্টের প্রাইস কি করে ফিক্স করতে হবে সে বিষয়ে কিন্তু ম্যানেজমেন্টকে এবিসি কস্টিং হেল্প করে। শুধু প্রোডাক্টের কেন, সার্ভিসের কস্ট মানে সার্ভিসের প্রাইসে তুমি কি করে ফিক্স করবে সে বিষয়েও তোমার হেল্প করবে। কে হেল্প করে? মানে এবিসি কস্টিংকে হেল্প করছে। ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে কি বললাম, কাকে হেল্প করছে? ম্যানেজমেন্টকে হেল্প করছে এবিসি কস্টিং। লাস্ট পয়েন্ট বলেছে ইট হেল্পস টু আইডেন্টিফাই আননেসেসারি কস্ট। যদি কোনো আননেসেসারি কস্ট হয় সেটাকে তুমি এবিসি কস্টিং যদি ইউজ করো তাহলে তুমি সেটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। এবার অ্যাজ কস্ট ড্রাইভার ফর ইচ অ্যাক্টিভিটি গিভস বেটার কন্ট্রোল ওভার দ্য ফ্যাক্টরস দ্যাট কসেস কস্ট। আর একটা কথা, তুমি কি করে বুঝবে যে তোমার প্রচুর আননেসেসারি কস্ট হচ্ছে? এই যে লেখা আছে অ্যাজ কস্ট ড্রাইভার, কস্ট ড্রাইভারের মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার যে এত আননেসেসারি কস্ট হচ্ছে। তারপর দেখো এটাই বলেছে, আরেকবার বলেছি, বলছে এমন কোন কারণ আছে, ঠিক আছে, এমন কোন কারণ আছে যার জন্য কস্ট ইনক্রিজ করছে। ঠিক আছে, তোমার যে ডিপার্টমেন্টে যে কস্ট ইনক্রিজ করছে এমন কি কারণ আছে, ওই কারণকে তোমরা খুঁজে বার করো, খুঁজে বার করে আইডেন্টিফাই করে কস্টকে তোমরা কন্ট্রোল করতে পারবে। তো এই গেল তোমাদের এবিসি কস্টিং এর সুবিধা। তো চলো আরেকবার বলে দিচ্ছি, রিডিং মেরে দিচ্ছি। ইট হেল্পস আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার অফ ওভারহেড কস্ট। 2 নম্বর, ইট লিঙ্ক profitability analysis and operational decisions. তারপর ইট ইমপ্রুভস দ্য কম্পিটিটিভ পজিশন অফ এ বিজনেস। তারপর হচ্ছে ইট হেল্পস টু আইডেন্টিফাই দ্য ইনএফিসিয়েন্ট প্রোডাক্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। 5 নম্বর বলছে ইট হেল্পস টু আইডেন্টিফাই আননেসেসারি কস্ট। 6 নম্বর বলছে ইট প্রোভাইডস ইনফরমেশন ফর মেজারমেন্ট অফ পারফরমেন্স। 7 নম্বর ইট আইডেন্টিফাই প্রোডাক্ট ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটিস। 8 নম্বর বলছে ইট হেল্প টু কন্ট্রোল কস্ট ফর ইচ প্রোডাক্ট and for each department. 9 নম্বর বলেছে ইট হেল্পস দ্য ম্যানেজমেন্ট ইন ফিক্সিং প্রাইস অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। 10 নম্বর বলেছে ইট হেল্পস টু আইডেন্টিফাই আননেসেসারি কস্ট অ্যাজ কস্ট ড্রাইভার ফর ইচ অ্যাক্টিভিটি গিভ বেটার কন্ট্রোল ওভার দ্য ফ্যাক্টর দ্যাট কজেস কস্ট। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন পড়বো, হোয়াট ইজ কস্ট ড্রাইভার। এটাও এসছে সিউর আন্ডারে, কোশ্চেন এসছে একবার। বলছে কস্ট ড্রাইভার কি? বলছে দ্য অ্যাক্টিভিটিস ড্যাট কজ, ঠিক আছে, দ্য অ্যাক্টিভিটিস ড্যাট কজ কস্ট টু বি ইনকার্ড আর কল্ড কস্ট ড্রাইভার। বলতে চাইছে যে কস্টকে যে কস্টটাকে ড্রাইভ করে তাকে তো কস্ট ড্রাইভার বলে, তাই না? তো বলছে যে কোনো অ্যাক্টিভিটিস করতেই তো কস্ট লাগে, যে কোনো যাই অ্যাক্টিভিটিস করার জন্য কস্ট লাগবে, আরে এটাই হচ্ছে তোমার কস্ট ড্রাইভার। ঠিক আছে, তারপর কি লিখেছে, ইট ইজ আ ফ্যাক্টর অন হুইচ কস্ট ইজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কস্ট ড্রাইভার হচ্ছে এমন একটা ফ্যাক্টর, ঠিক আছে, কস্ট ড্রাইভার হচ্ছে একটা ফ্যাক্টর যেটা কি না, যার উপর কিনা কস্টটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ কস্ট ড্রাইভারের উপরই হচ্ছে কোনো প্রোডাক্টের কস্টটা ডিপেন্ড করে থাকে। আর চেঞ্জ ইন কস্ট ড্রাইভার, কস্ট ড্রাইভারে যদি চেঞ্জ করা হয় উইল রেজাল্ট, তাহলে রেজাল্টটা কি বেরোবে, কস্টও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কস্ট ড্রাইভারে যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার কস্টও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার কস্ট ড্রাইভার বেশ কিছু এক্সাম্পল নিয়ে নাও তোমরা। লেবার আওয়ার, মেশিন আওয়ার, কোয়ান্টিটি হ্যান্ডেল, ঠিক আছে, পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, ইনভয়েস প্রসেসড আর নাম্বার অফ সেট আপ। ঠিক আছে, বোঝা গেল। এবার কি হচ্ছে টাইপস অফ কস্ট ড্রাইভার। তো আমরা কস্ট ড্রাইভারের দুটো টাইপস আছে, রিসোর্সেস কস্ট ড্রাইভার আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার। কি কি বললাম বলো, রিসোর্সেস আর একটা অ্যাক্টিভিটি, একটা রিসোর্সেস একটা অ্যাক্টিভিটি। তো দেখো বললাম তো আগে না, কস্ট ড্রাইভারকে দুটো ভাগ করে, একটা রিসোর্সেস কস্ট ড্রাইভার, একটা অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার। রিসোর্সেস কস্ট ড্রাইভার, রিসোর্সেস মানে বুঝতেই পারছো তোমার ফ্যাক্টর অফ প্রোডাকশন, ইনপুট, ঠিক আছে, ফ্যাক্টর অফ প্রোডাকশন বলতো রিসোর্সেস মানে, ঠিক আছে। তো বলছে ইট ইজ মেজার অফ দ্য কোয়ান্টিটি অফ রিসোর্সেস কনজিউম বাই অ্যান অ্যাক্টিভিটি, মানে কোনো একটা অ্যাক্টিভিটি করতে তোমার কতটা রিসোর্সেস কনজিউম হচ্ছে, এটাই তো তোমার রিসোর্সেস কস্ট ফ্যাক্টর। আর অ্যাক্টিভিটি কস্ট ফ্যাক্টর কি, ইট ইজ মেজার অফ দ্য ফ্রিকুয়েন্সি and intensity of demand place and activities by the cost object। তো বুঝতে পারলে অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভারটা কি বলেছে, বলছে তোমার কোম্পানিতে যেরকম ডিমান্ড হবে তুমি সেরকম হিসাবেই তোমার কস্টকে ইনপুট করবে। তো আশা করি বোঝা গেল। আরেকবার দেখে নাও, কস্ট ড্রাইভারকে দুভাবে ভাগ করা যায়, একটা রিসোর্সেস কস্ট ড্রাইভার আর একটা অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার। রিসোর্সেস কস্ট ড্রাইভার কি, ঠিক আছে, কোনো একটা অ্যাক্টিভিটি করতেই তোমার কতটা রিসোর্সেস কনজিউম হচ্ছে, এটাই হচ্ছে রিসোর্সেস কস্ট ড্রাইভার। আর অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার কোনটা, অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার হচ্ছে তোমার যেরকম ডিমান্ড হবে তোমার কোম্পানিতে বা তোমার ফ্যাক্টরিতে ওই হিসাবে তোমার কস্টকে ইনপুট করতে হবে। তো আশা করি বোঝা গেল। এবার আমরা চলো এই এবিসি কস্টিং এর অঙ্ক করতে গেলে বেশ কিছু আমাকে ফর্মুলা জানতে হবে। তো ফর্মুলা দেখে নাও, এবিসি কস্টিং কি করে সলভ করবো। তো সলভ করার ফর্মুলা প্রথমে আগে ট্র্যাডিশনাল, কেননা ট্র্যাডিশনালটাকে দেখে নি, তারপর আমরা এবিসিটা দেখছি। ট্র্যাডিশনাল কস্টিং অ্যাপ্রোচ,
ডাইরেক্ট লেবার আওয়ার রেট, মনে করার চেষ্টা করো, দরকার হলে পুরোনো খাতাগুলো খোলো, ওভারহেড করার সময় তখন করেছিলাম, ঠিক আছে, লেবার আওয়ার রেট বের করতাম, কি করে করতাম, টোটাল মান্থলি ওভারহেড, ঠিক আছে, টোটাল মান্থলি ওভারহেড, ঠিক আছে, টোটাল মান্থলি ওভারহেড ডিভাইড বাই টোটাল লেবার আওয়ার, ঠিক আছে। তো ব্যাকেটে লেখা আছে ফর ইচ প্রোডাক্ট, ঠিক আছে, তো হয়ে গেল ব্যাপারটা, টোটাল মান্থলি ওভারহেড ডিভাইড বাই টোটাল লেবার আওয়ার। আচ্ছা, আর কি, টোটাল মান্থলি ওভারহেডটা কি হচ্ছে, দ্যাট ইজ রিলেটিং টু মেশিন অ্যাক্টিভিটি, রিলেটিং টু প্রোডাকশন অফ সেট আপ, রিলেটিং টু হোল্ডিং অর্ডার অর কস্ট পার পারচেস অর্ডার, ঠিক আছে। আর টোটাল লেবার আওয়ারটা কি, ওভারহেড অফ ইচ প্রোডাক্ট, ঠিক আছে, প্রতিটা প্রোডাক্টের, ঠিক আছে, কি বলেছে দেখো, আবার পড়ছি, ওভারহেড মানে টোটাল লেবার আওয়ার তুমি কি করে বের করবে, প্রতিটা প্রোডাক্টের বলছে ওভারহেড অফ ইচ প্রোডাক্ট ইনটু ডাইরেক্ট লেবার আওয়ার। তো বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি, মানে একটা প্রোডাক্ট তৈরি, এখানে বলছে ওভারহেড অফ ইচ প্রোডাক্ট, ঠিক আছে, ওভারহেড অফ ইচ প্রোডাক্ট ইনটু ডাইরেক্ট লেবার পার আওয়ার পার ইউনিট, ঠিক আছে। দেখো একটু ভুল টকা হয়েছিল, এই জন্য একটু ডাউট লাগছিল, ঠিক আছে, তারপর আমি চেঞ্জ করে নিলাম। টোটাল লেবার আওয়ার, টোটাল লেবার আওয়ারটা কী করে বের করবো, তো প্রতিটা প্রোডাক্টে তো তোমার একটা আউটপুট বলে, হ্যাঁ এই প্রোডাক্ট এত প্রোডাকশন করেছে, ঠিক আছে, সেটা ধরো, সাপোজ ধরো একটা প্রোডাক্ট বলেছে এই, ঠিক আছে, একটা প্রোডাক্ট বলেছে এই প্রোডাক্টটা ধরো 100 ইউনিট তৈরি করেছে, ঠিক আছে, 100 ইউনিট তৈরি করেছে, কি লাগে, ইন্টু ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, এবং একটা ইউনিট করে ধরো 2 ঘন্টা লেগেছে, তাহলে টোটাল লেবার আওয়ার কত হবে, 100 ইন্টু 2 200, বোঝা গেল তো। তাহলে আমি আবার বলছি, টোটাল লেবার আওয়ারটা কি করে ক্যালকুলেট করব, দেখা গেল কোনো একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্টটার নাম ধরো এ ডিপার্টমেন্ট ধরো 100টা ইউনিট প্রডিউস করেছে, 100 ইউনিট প্রডিউস করেছে, এবং একটা ইউনিট করতে 2 ঘন্টা লাগে, তাহলে টোটাল লেবার আওয়ার কত, 200 ঘন্টা। তাহলে বুঝতে পারলে আউটপুট অফ ইচ প্রোডাক্ট ইন্টু ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট। তাহলে বোঝো ব্যাপারটা, ট্র্যাডিশনাল কস্টিং বলছি, প্রথমে করব ডাইরেক্ট লেবার আওয়ার রেট, এটা করবো কি করে, টোটাল মান্থলি ওভারহেড ইন্ডিভিজুয়ালি করবো, ঠিক আছে, টোটাল মান্থলি ওভারহেড ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার, ঠিক আছে। এবার মান্থলি ওভারহেড কী করে বের করবো, এখানে বলে দিয়েছে, দেখে নাও, রিলেটিং টু মেশিন অ্যাক্টিভিটি, রিলেটিং টু প্রোডাকশন অফ সেট আপ, রিলেটিং টু হোল্ডিং অর্ডার অর কস্ট পার পারচেস অর্ডার। আর টোটাল লেবার আওয়ারটা আউটপুট অফ ইচ প্রোডাক্ট, ঠিক আছে, ধরো ওই একই কথা, ধরো একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট এতগুলো ইউনিট তৈরি করেছে, একটা ইউনিট করতে কত ঘন্টা করে লাগে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে ডাইরেক্ট লেবার বেরিয়ে যাবে, ঠিক আছে, তার মানে টোটাল মান্থলি ওভারহেড বেরিয়ে গেল, আর টোটাল লেবার আওয়ারও বেরিয়ে গেল, ডিভাইড করে দেবো, হয়ে গেল ডাইরেক্ট লেবার আওয়ার রেট। তারপর দেখো এবিসি অ্যাপ্রোচটা কী করে করবো, প্রথমে দেখো তিনটে ধাপে করবো, মেশিন আওয়ার রেট বের করবো, তারপর করব কস্ট পার সেট আপ করবো, তারপর কস্ট পার পারচেস অর্ডার করবো। মেশিন আওয়ার রেট কী করে করবো, ওভারহেড রিলেটেড টু মেশিন অ্যাক্টিভিটি, ঠিক আছে, তো ডিভাইড বাই টোটাল মেশিন আওয়ার। মেশিন আওয়ার কী করে বের করবো, দেখা গেল পার্টিকুলার ওই ডিপার্টমেন্টে কত ইউনিট তৈরি হয়েছে ইন্টু 1 ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগছে, মেশিন আওয়ার পার ইউনিট, ঠিক আছে। তো তার বলছে কস্ট পার সেট আপ কী করে করবো, ওভারহেড রিলেটিং টু সেট আপ করতে কত ওভারহেড খরচা হচ্ছে, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে, রিলেটিং টু প্রোডাকশন রান সেট আপ ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সেট আপ। এইগুলো চিন্তা করার কিছু নেই, কোশ্চেনে সব বলে দেবে, আর এরপরে তো আমরা অঙ্ক করাবোই, অঙ্ক দিয়ে আরও ডিটেলসে বোঝাবো, জাস্ট এমনি থিওরি জানার জন্য একটু লিখে দিচ্ছে, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো নিয়ে খুব ডিসকাস হবে আমরা যখন ক্লাসে যখন অঙ্ক করবো, ঠিক আছে, আমরা যখন বোর্ডে আসবো, বোর্ডে এসে যখন অঙ্কগুলো করবো, ঠিক আছে, ক্লাসে তোমাদের সবার সামনে, তখন এই ফর্মুলাগুলো নিয়ে বেশি ডিসকাস হবে, ঠিক আছে, ডিটেলসে ডিসকাস হবে, ঠিক আছে। তো চিন্তা করার কিছু নেই, ফর্মুলা মুখস্থ করারও সেরকম কিছু দরকার নেই, জাস্ট একটু দেখে রাখো ব্যাস, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই, কঠিন বলে এরকম চাপ নেওয়ার কিছু নেই। এবার যদি বলো স্যার এর তো অঙ্ক করবো, এবিসি কস্টিংয়ের অঙ্কগুলো কি সত্যি খুব কঠিন, আমি বলতে পারি, তখন নিজেরাই ভাবো, এই এবিসি কস্টিং তোমাদের বইয়ে কোথায় আছে, স্যার প্রথম দিকেই আছে, এই চ্যাপ্টারটা আমাদের প্রথম দিকেই আছে স্যার, তাহলে প্রথম দিকে চ্যাপ্টার আছে তার মানে কি সবচেয়ে সোজা চ্যাপ্টার এটা, ঠিক আছে। তো তারপর দেখো কি বলেছে, কস্ট পার সেট আপ হয়ে গেল, তারপর করবো কি, কস্ট পার পারচেস অর্ডার, বুঝে গেল ব্যাপারটা। কস্ট পার পারচেস অর্ডারটা কীভাবে করবো, ওভারহেড রিলেটেড টু অর্ডার, পারচেস অর্ডার বলছি, তাই ওভারহেড রিলেটেড টু অর্ডার করার জন্য কত ওভারহেড লাগছে, বা এটাকে ঘুরিয়ে তোলে রিলেটেড টু হ্যান্ডলিং অর্ডার, অর্ডারটা হ্যান্ডলিং করার জন্য খরচাপাতি, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অর্ডার হ্যান্ডেল, কতগুলো অর্ডার তুমি হ্যান্ডেল করেছো। তো ব্যাপারটা বোঝা গেল আশা করি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি, খুব ভালো কোশ্চেন, এটা ভালো করে পড়বে, কেননা থিওরি আসে এখান থেকে, ঠিক আছে। তো তোমাকে কস্ট ড্রাইভারের বলতে পারে, ধরো তোমাকে বেশ কিছু কস্ট পুল বলে দিল,
ঠিক আছে, তোমাকে বেশ কিছু কস্ট পুল বলে দিল, কস্ট ড্রাইভারটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো দেখো মেন অ্যাক্টিভিটি অ্যান্ড রেলিভেন্ট কস্ট ড্রাইভার, কস্ট পুলের একটা কস্ট সেন্টার বা মেজর অ্যাক্টিভিটিস, মেশিন সেট আপ। ঠিক আছে, মেশিন সেট আপের কস্ট ড্রাইভারটা কি হয় তোমাকে পরীক্ষায় বলে দিল মেশিন সেট আপ এর কস্ট ড্রাইভারটা কি হয়, শর্ট কোশ্চেন দিয়ে দিল, কি বলবে, নাম্বার অফ সেট আপ অর প্রোডাকশন রান। তারপর মেশিন রিপেয়ার বা মেনটেন্যান্স দিয়ে দিল, এটা কি হবে, মেশিন আওয়ার ওয়ার্কড। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং দিয়ে দিল, নাম্বার অফ ম্যাটেরিয়াল মুভমেন্ট। ঠিক আছে, তো পারচেস দিয়ে দিল, নাম্বার অফ পারচেস অর্ডার প্লেস। ইন্সপেকশন দিয়ে দিল, নাম্বার অফ ইন্সপেকশন। প্যাকিং দিয়ে দিল, নাম্বার অফ প্যাকিং অর্ডার। ঠিক আছে, পাওয়ার দিয়ে দিল হবে তোমার কিলো ওয়াট আওয়ার। হিট, লাইট, ওয়াটার এগুলো দিলে হবে নাম্বার অফ ইউনিটস। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা করলেই মনে হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে থিওরি চলে শেষ হয়ে যাচ্ছে, এবার অঙ্ক করবো। ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড এবিসি কস্টিং। তো জানো ট্র্যাডিশনাল কস্টিংয়ে বেশ কিছু ড্রব্যাক ছিল, ওই ড্রব্যাকগুলো দূর করার জন্য এবিসি কস্টিং চালু করে, এর পার্থক্য বলেছে। তো লিখি ট্র্যাডিশনাল, এখানে লিখি এবিসি কস্টিং, এখানে লিখি পয়েন্টস। প্রথম পয়েন্ট, বেসিস অফ অ্যাবজর্বিং ওভারহেড। ঠিক আছে, তো এখানে এবিসি কস্টিংয়ে কি হয়েছে, অ্যাক্টিভিটির উপর বেস করে করা হয়েছে, এটা ভলিউম বেস। তাহলে মাথায় রাখবে এটা ভলিউম বেস আর এটা অ্যাক্টিভিটি বেস। 2 নম্বর পয়েন্টে কি বলছে, অ্যাপ্লিকেবিলিটি। ট্র্যাডিশনাল কস্টিংটা কোথায় অ্যাপ্লাই করা হয়, লো ওভারহেড, যে সমস্ত অর্গানাইজেশনে ওভারহেড খরচটা কম হয় সেখানে ট্র্যাডিশনাল, আর যে সমস্ত অর্গানাইজেশনে ওভারহেড খরচাটা খুব হাই সেখানে এবিসি কস্টিং, হাই ওভারহেড অর্গানাইজেশন। 3 নম্বর যে অ্যাবজর্পশন অফ ওভারহেড। ট্র্যাডিশনালে কি করে বলছে, দেখো লেখা যায় ফার্স্ট ওভারহেড আর অ্যালোকেটেড টু ডিফারেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড দেয়ার আফটার টু ভেরিয়াস প্রোডাক্ট। তো ট্র্যাডিশনালে কি করা হয়, প্রথমে যে ওভারহেডের যে খরচাটা থাকে সেটা প্রথমে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, সে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিসের সবার মধ্যে তোমার প্রথমে অ্যালোকেট করা হবে, তারপর প্রোডাক্টের মধ্যে অ্যালোকেট করা হয়। কিন্তু এবিসি কস্টিং তা করে না, প্রথমে যে ওভারহেড যে খরচাটা থাকে প্রথমে মেজর অ্যাক্টিভিটিসে নিয়ে নেওয়া হয়, প্রথমে মেজর অ্যাক্টিভিটিসে অ্যাসাইন করবে, তারপর ভেরিয়াস প্রোডাক্টে। ঠিক আছে, তাহলে এখানে কি করবো, ট্র্যাডিশনালে প্রথমে ডিপার্টমেন্ট পরে প্রোডাক্ট, আর এখানে মেজর অ্যাক্টিভিটিস তারপর প্রোডাক্ট। সুইটেবল ফর ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যে সমস্ত ইন্ডাস্ট্রিতে লেবারের সংখ্যা বেশি, ঠিক আছে, মেশিন খুব একটা ইউজ করা হয় না, সেখানে ট্র্যাডিশনাল ইউজ করা হয়। এবিসি কস্টিং, যে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যে সমস্ত ইন্ডাস্ট্রিতে মেশিনপত্র বেশি লাগে, ঠিক আছে, টেকনোলজি বেশি ইউজ হয়, সেখানে কিন্তু এবিসি কস্টিং ইউজ করা হয়। তো বলছে 5 নম্বর ওভারহেড রেট অ্যাপ্লাইড। ঠিক আছে, তো এখানে ট্র্যাডিশনাল কি হবে, মেশিন আওয়ার রেট, লেবার আওয়ার রেট, এখানে এই সমস্ত রেট অ্যাপ্লাই করা হয়, আর এখানে কস্ট ড্রাইভারটা অ্যাপ্লাই করা হবে এবিসি কস্টিংয়ে। 6 নম্বর নাম্বার অফ কস্ট ড্রাইভার ইউজ, এখানে একটা মাত্রই কস্ট ড্রাইভার ইউজ করা হবে, সে মেশিন আওয়ার রেটও হতে পারে, লেবার আওয়ার রেটও, কিন্তু এখানে মাল্টিপল কস্ট ড্রাইভার ইউজ করা হবে। লাস্ট, রেঞ্জ অফ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার। ঠিক আছে, যে সমস্ত প্রতিষ্ঠানে লিমিটেড নাম্বার প্রোডাক্ট হয় না সেখানে ট্র্যাডিশনাল, আর যেখানে প্রচুর ডাইভার্স মানে প্রচুর প্রোডাক্ট তৈরি হবে সেখানে তোমার এবিসি কস্টিংটা ইউজ করা হয়। তাহলে তোমরা ডিফারেন্সটাও কিন্তু পড়ে নিলে। তো দেখো এবিসি কস্টিং এই চ্যাপ্টারটা আরম্ভ করলাম আজকে, এটা ফার্স্ট ভিডিও ছিল, থিওরিটিক্যাল কনসেপ্ট মোটামুটিভাবে শেষ করে দিলাম, যা যা পড়লাম এর মধ্যে দিয়ে তুমি পরীক্ষায় পেয়ে যাবে। এবার আমরা অঙ্ক করব, নেক্সট ক্লাসে আমরা কস্ট ড্রাইভারের উপর বেস করে অঙ্ক করব। ঠিক আছে, চলো।